ভুক্তভোগীদের নিয়ে 3টি আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা, জড়িতদের বিচারের আশ্বাস, জাতিসংঘের তদন্ত প্রতিবেদন কিছুক্ষণ পর। আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাঘর বলতেছে কয়েকটা আছে, এখন শুনতেছি এই আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলছে 700, কেউ বলে 800। এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত, কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে। তদন্ত শেষের আগেই রায় নিয়ে আইন উপদেষ্টার বক্তব্যে ক্ষুব্ধ অপরাধ ট্রাইব্যুনাল। রামপুরার ঘটনায় 2 পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। চাকরি পুনর্বহালে সচিবালয়ের সামনে বিডিআর সদস্যদের বিক্ষোভ, পিলখানায় নিহত সেনা সদস্যদের পরিবারকে হুমকির অভিযোগ। এবং চট্টগ্রাম থেকে সরাসরি পাইপলাইনে ঢাকায় জ্বালানি তেল সরবরাহের প্রক্রিয়া শুরু, সাশ্রয় হবে 250 কোটি টাকা। স্বাগত। এখন দুপুরে শুনছিলেন শিরোনাম, পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি শম্পা বিশ্বাস। সব ক্ষেত্রে আইএমএ জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার। বিদেশি গণমাধ্যম কর্মী এবং ভুক্তভোগীদের নিয়ে রাজধানীর 3টি স্থানের আয়নাঘর পরিদর্শন শেষে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় জড়িতদের বিচারের আশ্বাস দেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। নির্মমতার চিত্র কতটা ভয়াবহ হতে পারে তার ভয়ানক উদাহরণেই বৈদ্যুতিক চেয়ার, যেখানে বসিয়ে ইলেকট্রিক শর্ট দিয়ে পুরো শরীরে মৃত্যু কাঁপুনি দেওয়া হতো আয়নাঘরের বন্দীদের। বন্দিশালায় পাওয়া গেছে এমন অনেক নির্যাতনের টুলস। বুধবার সকালে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা নির্যাতনের শিকার ভুক্তভোগী ও বিদেশি গণমাধ্যম কর্মীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকটা সময় নিয়ে তিনি ঘুরে দেখেন পাশবিক নির্যাতনের চিহ্নগুলো। রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় এসব আয়নাঘরের অস্তিত্ব পাওয়া গেছে। প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচার হাসিনার আমলের এত পরিমাণ আয়নাঘর দেশজুড়ে বিস্তৃত, যার সংখ্যাও নির্ধারণ করা যায়নি। বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনার মতো কথা, বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্র, ওই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভেতরে ঢুয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি, এইগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে। ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাঘর বলতেছে কয়েকটা আছে, এখন শুনতেছি এই আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলছে 700, কেউ বলে 800। এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত, কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে। তিনি বলেন, হাসিনা সরকার সর্বক্ষেত্রে আইএমএ জাহিলিয়াত কায়েম করেছেন, মানুষের সামান্যতম অধিকারও বঞ্চিত করেছেন তারা। কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি, চূড়ান্ত রূপ দেখলাম, সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি। কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো, সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের সংখ্যা আমার জানার মতো 1700 প্লাস, 1750 প্লাস এরকম যারা ভুক্তভোগী। অজানা কত এটা তো আমরা জানি না, কেউ বলে যে এটা 3000-এরও বেশি হবে। এ সময় ভুক্তভোগীরা তুলে ধরেন নির্যাতনের সেই দুঃসহ স্মৃতি। প্রধান উপদেষ্টার সাথে পরিদর্শনে যাওয়া গুম হওয়া উপদেষ্টারাও জানান তাদের প্রতিক্রিয়া। প্রধান উপদেষ্টা বলেন, যারা এসব ঘৃণ্য কাজ করেছে তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশ মুক্ত হবে না। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। জুলাই আগস্ট অভ্যুত্থানে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আজ তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর জানায়, দুপুর 2:30টায় জেনেভায় এই প্রতিবেদন প্রকাশ করা হবে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন তদন্তে এর আগেও জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠনের নজির আছে, তবে বাংলাদেশের ক্ষেত্রে এটি প্রথম।
ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পরপরই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের প্রধান ভলকার টুর্ককে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের আহ্বান জানান। গত বছর প্রাক তদন্ত দল ঢাকা আসে এবং সেপ্টেম্বরে মূল তদন্ত শুরু হয়। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গত বছরের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত মাসের শেষ সপ্তাহে জাতিসংঘ বাংলাদেশ সরকারের মতামতের জন্য তাদের খসড়া প্রতিবেদন ঢাকায় পাঠিয়েছিল। গত সপ্তাহে মতামত জানিয়েছে সরকার। প্রায় 150 পৃষ্ঠার প্রতিবেদনে ঘটনা ও এর কারণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর সুপারিশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। আয়নাঘর ও জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের বিস্তারিত বিষয়ে আমরা আরো জানতে চাই। আমার সঙ্গে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে আমাদের সহকর্মী নাইম আবির। শুরুতেই যদি আয়নাঘরের বিষয়টি নিয়ে যদি আসি, জুলাই গণহত্যার পরে প্রায় 6 মাস তারপরে আজকে প্রধান উপদেষ্টা তিনি এই আয়নাঘরগুলো পরিদর্শন করলেন এবং কয়েকটি জায়গায় তিনি গিয়েছেন। আয়নাঘর পরিদর্শন শেষে উপদেষ্টা যেটা বলছেন যে আয়ামে জাহিলিয়াতের যুগের মতো তার সঙ্গে তুলনা করেছেন। আসলে এই আয়নাঘরের যে বিষয়টি আসলে যেখান থেকে উঠে আসে, যে পরিমাণের এখানে অপরাধ মানে যাদেরকে ধরা হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে এখানে টর্চার করা হয়েছে, সংখ্যাটা কেমন ছিল এবং পরবর্তীতে আয়নাঘরের আসলে কি হতে পারে, কিংবা আয়নাঘর জাদুঘরে অনেক কথা বলেছিল, ব্যাপারটা আসলে কি হতে পারে, এই ধরনের কোনো বিষয় উপদেষ্টা বলেছেন কিনা? গালিব, প্রথমে একটু বলে রাখি, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কোড আনকোড যদি করি, যে আইএমএ জাহিলিয়াতের একদম আইএমএ জাহিলিয়াত কায়েম করা হয়েছিল, সত্যিকার অর্থে একেবারে তার কথার সাথে আমরা একমত। এবং আপনি যদি ভিডিওগুলো দেখেন, আজকে আয়নাঘর পরিদর্শন করবার জন্য বিদেশি সাংবাদিকরা এখানে ছিলেন এবং যারা ভুক্তভোগী তারাও এখানে ছিল। এবং আমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা একটু বলতে চাই। উনি 4 দিন এই আয়নাঘরে কিন্তু ছিলেন, তাকে গুম করা হয়েছিল আন্দোলনের সময়। এবং তিনি যখন আয়নাঘরে এখানে পৌঁছলেন তখন কিন্তু তিনি সেটি রিলেট করতে পারছিলেন এবং তিনি বলছিলেন যে তিনি যখন 4 দিন এখানে ছিলেন, এই 4 দিনে যখন এই রুম থেকে, যে ছোট্ট রুম, খুপড়ির মতো রুম, সেখান থেকে যখন তাকে ওয়াশরুমে নিয়ে যাওয়া হচ্ছিল তখন কিন্তু তার চোখও বেঁধে রাখা হচ্ছিল। সুতরাং তিনি যে আয়নাঘরের ভেতরে প্রবেশ করেছেন, ঠিক কোন রুমটিতে তিনি ছিলেন সেটা কিন্তু তিনি ঠাওর করতে পারছেন না। সুতরাং কতটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি ছিল সেটি বোঝবার কোনো অপেক্ষা রাখে না। আমি ভুক্তভোগীদের কথা একটু আসতে চাই, কারণ তাদের কথার প্রেক্ষিতে কিন্তু পুরো ভয়াবহতার যে চিত্র সেটি কিন্তু উঠে আসে। আমি যদি বলি, আসিফের কথা বললাম, এর বাইরে গিয়ে যদি বলি আমি ব্রিগেডিয়ার আজমি, যিনি এর আগে তাকে সেনা কর্মকর্তা ছিলেন, সাবেক সেনা কর্মকর্তা, তাকে বরখাস্ত করা হয়েছিল এবং এরপরে তিনি দীর্ঘ সময় তিনি আয়না করেছিলেন। এবং আরেকটি বিষয় একটু বলতে চাই ওনার সাথেই, কতটা ভয়ানক হতে পারে গালিব, 11 বছরের একটা সন্তান আছে, এরকম একজন মা, তাকে প্রায় 1 দশক আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছিল এবং সেই মায়ের সাথে সেই সন্তানও ছিল সে আয়নাঘরে। এবং এরপরে এই সন্তান রিলিজ পায়, অর্থাৎ ছাড়া পায়, কিন্তু সেই মাকে পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায়নি। এবং আজও সেই সন্তানকে নিয়ে যাওয়া হয়েছিল আয়নাঘরে এবং সেখানে সেই সন্তানটি 11 বছরের যে বালিকা, যেই বালিকা তখন তিনি সেখানে প্রবেশ করেছিলেন, 1 দশক পরে তার বয়স নিশ্চয়ই 20-22 হয়ে গেছে, তিনি কিন্তু তখন তার এই অনুভূতির কথা যখন বলছিলেন, কি ভয়াবহতা আপনি আসলে বলে বোঝানো যাবে না। এবং এটি মানবাধিকারের কথা যদি বলি, পূর্ণাঙ্গভাবে মানবাধিকার লঙ্ঘন, কারণ একেবারে 11 বছরের একটি সন্তান থেকে এটি নেওয়া হয়েছে। তো আরেকটি বিষয় একটু বলে রাখি যে সব কিছু মিলে একটি, হ্যাঁ, এবার আমি একটু বলতে চাই যে গালিব, আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে জুলাই গণহত্যা নিয়ে যে রিপোর্টটি প্রকাশের কথা বলা হয়েছে এবং সেটি একটু বলতে চাই, এইমাত্র আমাদের হাতে কিন্তু সেটি চলে এসেছে। এবং যদি বলি যে 1400 মানুষকে আসলে হত্যা করা হয়েছে, 1400। আপনি নিশ্চয়ই আমরা যারা গণমাধ্যমে, আমাদের যেই প্রতিবেদনটি ছিল, সরকারের যে প্রতিবেদন প্রকাশ করেছে তার বেশি আসলে এখানে এসেছে। এবং গালিব একটু বলে রাখি যে গত পুরো 1 মাস, অর্থাৎ পুরো সেপ্টেম্বর মাস জুড়ে জাতিসংঘের 8 জন প্রতিনিধি কিন্তু বাংলাদেশে এসেছিলেন এই গণহত্যার যে তদন্ত সেটি করবার জন্য। এবং একই সাথে যদি একটু বলে রাখি, তাহলে ঢাকা এবং ঢাকার বাইরের যে বিভাগীয় শহরগুলো ছিল প্রত্যেকটি জায়গায় তারা কিন্তু গিয়েছেন এবং সরেজমিন তদন্ত করেছেন। রাজনৈতিক দল, অর্থনৈতিক যে দলগুলো রয়েছে এবং এই আন্দোলনের সমস্ত স্টেক হোল্ডারদের সাথে তারা কথা বলেছেন এবং পুঙ্খানুপুঙ্খভাবে পুরো 1 মাস 8 জনের এই টিমটি এখানে কাজ করেছেন, ফ্যাক্ট ফাইন্ডিং টিমটি। এবং আমি তো বললাম যে 1400 মানুষ কিন্তু হত্যার খবর তারা আসলে প্রকাশ করেছে এবং আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজ জেনেভায় কিন্তু সেটি প্রকাশিত হয়েছে। আচ্ছা, আমি একটা বিষয় জানা, 1400 আপনি বলছেন এবং আহতের সংখ্যা তারা বলছে 11,000 এবং
এটা খুব একটা মানে মর্মান্তিক একটা সংবাদ আবির, যে এই 1400-র মধ্যে 12 থেকে 13% শিশু। এবং আরেকটি বিষয় কোট করতে চাই, যার বেশিরভাগই হত্যা হয়েছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। আপনি দেখেছেন যে আমরা যখন কভার করতে গিয়েছি এই জুলাই আন্দোলনকে, আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে নির্বিচারে গুলি চালিয়েছে কিন্তু এই যারা আন্দোলন করছিল তাদের উপরে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে পূর্ণাঙ্গভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এখানে। এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক তিনি কিন্তু বাংলাদেশ সফরে এসেছিলেন এবং প্রধান উপদেষ্টার সাথে তিনি বৈঠকও করেছেন। তখন কিন্তু তিনি বলেছিলেন এবং জাতিসংঘ প্রথম থেকে এটি বিবৃতি দিয়ে আসছিল যে এই যে আন্দোলনে যে জুলাই বিপ্লবের যে আন্দোলন চলছে টানা 36 দিন, পরিপূর্ণভাবে যে এই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেটি বারবার তারা বলেছে। সম্পা, যদি আমরা একটা বিষয় যদি চিন্তা করি যে এই বিষয়টা, এই যে ফ্যাক্ট ফাইন্ডিং যে কমিটি, তারা এইটা এবং আমরা খুব যেটা বিষয়টাকে এর পরে আসলে জাতিসংঘের যেই এই ফ্যাক্ট ফাইন্ডিং এর এই ধরনের প্রভাবটা আসলে কি ধরনের পড়ে বিশ্বব্যাপী। এবং সেই সাথে গালিব আমরা দেখেছি যে এই যে বলা হচ্ছিল যে অধিকাংশ শিশু, এই শিশুগুলো কিন্তু তাদের এই যে দুর্বিষহ স্মৃতি সেটি নিয়ে বড় হবে এবং এটি তার পরবর্তী জীবনেও প্রভাব ফেলবে। ফলে আমরা একটু আবিরের কাছে জানতে চাই যে আবির, এই যে যারা ভুক্তভোগী ছিলেন তাদের মধ্যে যারা একদমই প্রাপ্তবয়স্ক ছিলেন না, তাদের অনুভূতি সম্পর্কে জানতে চাই। তারা আসলে কি বলছেন, এই যে বিচার পাবেন বা এতদিন বিচারহীনতার মধ্যে ছিলেন, এ নিয়ে তাদের বক্তব্য কি আসলে? সবার তার আগে আরেকটি তথ্য জানাতে চাই যে আমরা যেহেতু রিপোর্টটি আমাদের হাতে চলে এসেছে, এই যে 1400 মানুষ যে হত্যা করা হয়েছে পুরোপুরি গণহত্যা, জেনোসাইড বলা হয়েছে কিন্তু মানবাধিকার কমিশন থেকে। এবং একটি জিনিস বলে রাখি যে এর সরাসরি নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থাৎ ফ্যাসিবাদের অর্থাৎ স্বৈরাচার শেখ হাসিনা আমরা বলছি, যিনি ভারতে পালিয়ে গেছেন, তার নাম এসেছে, প্রকাশ করা হয়েছে সরাসরি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তৎকালীন যিনি সড়ক পরিবহন মন্ত্রী ছিলেন, এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হচ্ছে আসাদুজ্জামান খান কামাল, এই তিনজনের নামে কিন্তু প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ এই তিনজনের, এবং এই তিনজনকেই আমরা সেই সময় গণমাধ্যমে সবথেকে বেশি সক্রিয় দেখেছিলাম বিভিন্ন নির্দেশ কিংবা বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে, এবং উস্কে দেওয়া হয়েছিল। বিভিন্ন সময় বলা হয়েছিল যে এই আন্দোলন দমানোর জন্য শুধুমাত্র ছাত্রলীগই যথেষ্ট। সুতরাং বুঝতে পারছেন যে পুরো দস্তুরভাবে এই তিনজনের নাম এসেছে এবং সেখান থেকে মানে নির্দেশদাতা হিসেবে এই যে 1400 মানুষকে হত্যা করা হলো, এই যে গণহত্যা হলো, তার নির্দেশদাতা হিসেবে এসেছে। সুতরাং বুঝতেই পারছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে মেটাল, একটি বিষয় বলে রাখি যে আপনি দেখেছেন যে র্যাবের হেলিকপ্টার ব্যবহার করে কিন্তু তারা গুলি করেছে এবং এরপরে কিন্তু র্যাব বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছে সেটি আসলে মেটাল নয়, নন মেটাল। কিন্তু আসলে জাতিসংঘের যে এই প্রতিবেদন সেখানে কিন্তু এসেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর রাইফেল ব্যবহার করেছে, অর্থাৎ মেটাল, অর্থাৎ যে একেবারে মানে মারণাস্ত্র যেটাকে আমরা আসলে বলি। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে কি পরিমাণ ভয়াবহতা চলেছে এবং এই জাতিসংঘের রিপোর্টে মোটামুটি এই তথ্যগুলো উঠে এসেছে। এবং এই রিপোর্ট আসলে অনেক কিছুই এখন খোলাসা হবে এবং যে বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে অনেকটা ধোঁয়াশা ছিল, কারণ অনেকেই আমরা জানি যে র্যাব নিজেরা প্রত্যাখ্যান করেছিল যে পুলিশ র্যাব হেলিকপ্টার থেকে গুলি করেনি। পরবর্তীতে এই বিষয় সবকিছু যেহেতু এখন জাতিসংঘের একটা তৃতীয় পক্ষ একটা রিপোর্ট প্রতিবেদন প্রকাশ পাচ্ছে। বলে রাখি যে জাতিসংঘের এই যে প্রতিবেদনটি এটি সম্পূর্ণরূপে স্বাধীন একটি প্রতিবেদন এবং সরকারের হস্তক্ষেপ, পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টাও বলেছেন যে এখানে কিন্তু আমরা কোনো রকম হস্তক্ষেপ করছি না। যদিও খসড়া তারা পাঠিয়েছিল কিন্তু সেটা তো পরিবর্তন কিংবা কোনো কিছু করার কোনো সুযোগ নেই। এবং বাংলাদেশ থেকে শুধুমাত্র এই যে তদন্ত হয়েছে তাকে সহযোগিতা করা হয়েছে, এতটুকুই বাংলাদেশ করেছে, এর বাইরে আর কোনো রকম ইনভলভমেন্ট ছিল না। নিশ্চয়ই এই 250 পৃষ্ঠার প্রতিবেদন আরো বিস্তারিত আপনি হয়তো আর কিছুক্ষণ পরে ঘাটাঘাটি করবেন, আরো কিছু তথ্য হয়তো বা নতুন করে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাদের দুজনকে ধন্যবাদ। ট্রাইব্যুনালের মামলার তদন্ত শেষ হওয়ার আগেই রায় নিয়ে আইন উপদেষ্টা আগাম মন্তব্য করায় অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। দুপুরে ট্রাইব্যুনালে গুমের ঘটনায় দায়ের করা মামলার শুনানিতে উষ্মা প্রকাশ করে তিনি আরও বলেন, বিচার হবে স্বাধীন ও নিরপেক্ষ, আগাম মন্তব্যের সুযোগ নেই। এর আগে সকালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। শুনানি শেষে গুমের ঘটনায় জিয়াউল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়। আগামী 20 এপ্রিল মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। এছাড়া রামপুরায় গণহত্যার অভিযোগে পুলিশের 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এই মামলায় 11 জন আসামির মধ্যে একজন আসামি জিয়াউল আহসান, উনাকে ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয়েছিল। আমরা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য 2 মাস সময়ের প্রার্থনা করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন। আগামী 20/4/2025 তারিখে
তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তারিখ নির্ধারণ করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের কারণে হুমকি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা পরিবারের সদস্যরা। সকালে মহাখালীর রাওয়া ক্লাবে নতুন আত্মপ্রকাশ করা সংগঠন শহীদ সেনা অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন তারা। এ সময় কারাগারের ভেতরে বিডিআর সদস্যদের অস্বাভাবিক মৃত্যুর রহস্য উন্মোচনের দাবি জানান তারা। বিস্তারিত মেহেরী নানির প্রতিবেদনে। 2009 সালে আওয়ামী লীগ শাসনামলে বিডিআর বিদ্রোহে সংগঠিত হত্যাকাণ্ডের দায়ে গত ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন পিলখানায় শহীদ সেনা সদস্যের স্বজনরা। নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের 20 জন সদস্য এই অভিযোগ জমা দেন। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের পর থেকেই বিভিন্নভাবে শহীদ সেনা সদস্যের পরিবারের উপর হুমকি আসছে বলে অভিযোগ করেছে হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত সংগঠন শহীদ সেনা অ্যাসোসিয়েশন। বুধবার রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে সংগঠনটি সরকারের কাছে শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। আমরা যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে অভিযোগ দায়ের করলাম, সেখানে যে আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে তারা অন্ততপক্ষে অনলাইন যথেষ্ট তৎপর এবং মূলত হচ্ছে গিয়ে তাদের তরফ থেকে এই হুমকি স্বরূপ আচরণ আমরা পাচ্ছি। পিলখানা হত্যাকাণ্ডে জড়িত দণ্ডপ্রাপ্ত কেউ যেন ছাড় না পায় সে দাবিও জানায় সংগঠনটি। আর কারাগারে বিডিআর সদস্যদের অস্বাভাবিক মৃত্যুর রহস্য উন্মোচনের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা 16 বছর কিন্তু অনেক শক্ত থেকেছি এবং আশা নিয়ে থেকেছি, তো আশা করছি যে এবার কমিশন একটা ভালো আমাদেরকে রেজাল্ট দিবেন। জেলের ভেতর যে সমস্ত বিডিআর সদস্যের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে এই রহস্য উন্মোচন করা প্রয়োজন। শহীদ অফিসারদের স্ত্রী অথবা সন্তানদের উপর যে কোনো ধরনের আঘাত কিংবা তাদের সম্পর্কে যে কোনো ধরনের অবাঞ্ছিত ভুল বা বিদ্রুপাত্মক মন্তব্য বা বক্তব্য দিলে এই শহীদ সেনা অফিসার্স অ্যাসোসিয়েশন তার তীব্র প্রতিবাদ জানাবো এবং আইনের সহযোগিতা নিতে বাধ্য হব। 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার দাবিও জানান শহীদ সেনা পরিবারের সদস্যরা। এটার জন্যই আমার মনে হয় মেহরিন অ্যানি, এখন, ঢাকা। চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছেন বিডিআর সদস্যরা। সেখানে এই মুহূর্তে কথা বলছেন হাসনাত আব্দুল্লাহ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শেখ হাসিনা সরকারের আমলে অপরিকল্পিত ও অবৈধভাবে নেওয়া 16টি প্রকল্প বাতিল করেছে বেবিচক। অর্থ মন্ত্রণালয়ের বাধ্যবাধকতা, ডিপিডি না মানা এবং ফিজিবিলিটি স্টাডি করার প্রমাণ না পাওয়ায় প্রকল্পগুলোতে বাতিল করা হয়েছে, যার বাজেট প্রায় 300 কোটি টাকা। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন ছোট প্রকল্পের পাশাপাশি গত 15 বছরে নেওয়া বড় প্রকল্পগুলো পুনর্মূল্যায়ন জরুরি। আরও জানাচ্ছেন নাইম আবির। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে গেল 16 বছরে দৃশ্যমান উন্নয়ন দেখাতেই দেশের 8 বিমানবন্দরে নেওয়া হয়েছিল 15টি প্রকল্প, যার বাজেট ধরা হয়েছিল প্রায় 32,000 কোটি টাকা। ধীরে ধীরে সেই প্রকল্পগুলোর গোমর ফাঁস হতে চলেছে। এসব প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। ইতিমধ্যে এই টার্মিনাল নির্মাণে 4,000 কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার কেনায় 200 কোটি, কক্সবাজার বিমানবন্দরের টার্মিনাল ও রানওয়ে প্রকল্পে 150 কোটি ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের একটি প্রকল্পে 212 কোটি টাকা সহ মোট 812 কোটি টাকা দুর্নীতির 4টি মামলা করেছে দুদক। এমন অবস্থায় শেখ হাসিনা সরকারের আমলে অপরিকল্পিত ও অবৈধভাবে নেওয়া বিভিন্ন প্রকল্প বাতিলের উদ্যোগ নিয়েছে বেবিচক। এসব কাজে অর্থ মন্ত্রণালয়ের বাধ্যবাধকতা, ডিপিডি না মানা ও
ফিজিবিলিটি স্টাডি করার প্রমাণ না পাওয়ায় এগুলো বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার বাজেট প্রায় 300 কোটি টাকা। কিছু কিছু কাজ আমরা যেমন আগে নেওয়া হয়েছিল, অনেক কিছু কাজ নেওয়া হয়েছিল যেগুলো আমাদের বর্তমান পরিপ্রেক্ষিত বিবেচনায় আমার কাছে মনে হচ্ছে কাজগুলো এখন না করলেও চলবে। তো ওরকম জরুরি প্রয়োজনীয়তা নাই কাজগুলোর, কিছু ডুপ্লিকেশন আছে, কিছু আইনগত সঠিকভাবে হয়নি বলে আমার কাছে মনে হয়েছে, যার জন্যে প্রভিশনালি আমি সেই কাজগুলো বন্ধ রেখে অপারেশনাল কাজগুলোকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি এবং আমাদের অপারেশন সক্ষমতা বাড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে আছে থার্ড টার্মিনালের দক্ষিণ পাশে স্টেক হোল্ডারদের জন্য অফিস ভবন, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে 6 তলা আবাসিক ভবন, সিলেট ওসমানী বিমানবন্দরে সেন্ট্রাল স্টোর, কক্সবাজার বিমানবন্দরে ডি টাইপ কোয়ার্টার, বাগেরহাট খান জাহান আলী বিমানবন্দরে অফিস ভবন ও রেস্ট হাউস সহ মোট 16টি প্রকল্প। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, ছোট ছোট প্রকল্পের পাশাপাশি গেল 15 বছরে নেওয়া বড় প্রকল্পগুলোকেও পুনর্মূল্যায়ন করা দরকার। 300 কোটি টাকা প্রকল্প বন্ধ করা হয়েছে বা হচ্ছে, এটা বড় কথা না, বড় হতে টোটাল রিভিউ হওয়া উচিত। আমি ঠিক কোনটা করব না করব, প্যাসেঞ্জারের কমফোর্ট আমাদেরকে দেখতে হবে, সরকারকে দেখতে হবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমরা তার আগে উচিত ছিল এই ফেসিলিটেট করা, যে একটা এয়ারপোর্টকে আমি কতক্ষণ ব্যবহার করব, কীভাবে ব্যবহার করব, কতগুলো এয়ারপোর্টের জন্য আমার রানের সার্ভিসটা কেমন হবে, সেই কাজ আমরা করাইনি। তো এই জায়গাটায় এখন যেহেতু সময় একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, যদি তারা মনে করেন আমাদের তারা রিভিউ করতে পারেন। নাইম আবির, এখন, ঢাকা। চট্টগ্রাম থেকে ঢাকা অঞ্চলে পাইপলাইনে বহু কাঙ্ক্ষিত জ্বালানি তেল সরবরাহের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জ পর্যন্ত 250 কিলোমিটার দীর্ঘ পাইপলাইনে ভরা হচ্ছে 3,17,00,000 লিটার তেল। জ্বালানি তেলের অপচয় ও চুরি রোধের পাশাপাশি 27 লাখ টন জ্বালানি তেল সরবরাহের সক্ষমতার এই পাইপলাইন স্থাপনের ফলে বছরে বিপিসির সাশ্রয় হবে 250 কোটি টাকা। মোহাম্মদ নবাবের ছবিতে আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় 70 লাখ মেট্রিক টন। আমদানি করা এই জ্বালানি তেলের 90%ই পরিবহন করা হয় নৌপথে। 3টি তেল বিপণন কোম্পানির 180টি ওয়েল ট্যাঙ্কারের মাধ্যমে 50টি ডিপোতে এই তেল সরবরাহ করতে বছরে বিপিসির ব্যয় হয় প্রায় 400 কোটি টাকা। শুধু তাই নয়, ওয়েল ট্যাঙ্কার থেকে জ্বালানি তেল নিঃসরণ হয়ে দূষিত হয় নদী ও জল। তাই পরিবেশবান্ধব উপায়ে সাশ্রয়ী ব্যয়ে জ্বালানি তেল পরিবহনের জন্য 2018 সালে চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের প্রকল্প হাতে নেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। 2020 সালে 30 জুন প্রকল্পের কাজ শেষ হবার কথা থাকলেও করোনা সহ নানা জটিলতায় কাজ শুরু হয় 2022 সালে। এরপর নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতা পার করে অবশেষে শেষ হলো বহু কাঙ্ক্ষিত এই প্রকল্পের কাজ। ইতিমধ্যে শেষ হয়েছে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের গোদনাইল পর্যন্ত 60টি স্টেশন সহ 241 কিলোমিটারের ভূগর্ভস্থ পাইপলাইন এবং গোদনাইল থেকে ফতুল্লা পর্যন্ত 2টি স্টেশন সহ 8.29 কিলোমিটার পাইপলাইন নির্মাণের কাজ। পাইপলাইনের পাশাপাশি 3টি তেল কোম্পানিতে স্থাপিত হয়েছে 90,000 টন ধারণ ক্ষমতার 9টি স্টোরেজ ট্যাঙ্ক। পদ্মা ওয়েলের মূল ড্যাসপাস টার্মিনাল থেকে 250 কিলোমিটারের পাইপলাইনে ঢাকায় পাঠানো হবে জ্বালানি তেল। ধারণ ক্ষমতা 27 লাখ মেট্রিক টন হলেও প্রাথমিকভাবে বছরে পাঠানো হবে 17 লাখ মেট্রিক টন ডিজেল। কমিশনিংয়ের আগে পাইপলাইনে ভরা হচ্ছে 3,17,00,000 লিটার জ্বালানি তেল। ইতিমধ্যে 45 কিলোমিটার পাইপলাইনে 50 লাখ লিটার তেল সরবরাহ করা হয়েছে। প্রায় 90,000 মেট্রিক টন ক্যাপাসিটি ট্যাঙ্ক আমার এই স্টেশনের সঙ্গে কানেক্টেড আছে। এই তেলগুলো সরাসরি আমাদের এসপিএম থেকে আমাদের এই ট্যাঙ্কগুলোতে আসতে পারে। আমরা এখান থেকে পাম্পিং করে ঢাকায় পাঠাই। 4 দিন লাগবে পুরো পাইপলাইনে তেল ভরতে। এরপর বিভিন্ন পর্যায়ে যন্ত্রপাতি টেস্টিং ও ট্রায়াল শেষে মার্চে আনুষ্ঠানিকভাবে ডিপোগুলোতে পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ করা হবে। ইন্দো বাংলা ফ্রেন্ডশিপ পাইপলাইন চালু হয়েছে এবং তার মাধ্যমে আমরা প্রায় 18,000 মেট্রিক টন তেল ইন্ডিয়া থেকে পাম্পিং হচ্ছে পার্বতীপুর ডিপোতে। জ্বালানি তেল পরিবহনে আগে যে ব্যাপক আয়োজন লাগতো এখন আর সেটা দরকার হবে না। পথে বন্ধ হবে জ্বালানি তেল চুরি ও অপচয়, কমবে পরিবেশ দূষণ, সাশ্রয় হবে ব্যয়। পরিবেশ বান্ধব উপায়ে
এবং ব্যয় সাশ্রয়ীভাবে আমাদের এই তেল পরিবহন করা আমাদের মেইন উদ্দেশ্য। এবং এই তেল পরিবহন করার ফলে আমাদের কিন্তু রিভার পলিউশন, এই যে আমাদের যে আমরা ট্যাঙ্কারগুলো যে ব্যবহার করি সেখান তারা যে রিভারকে পলিউশন করে এবং আমাদের সুন্দরবন এলাকা তার একটা ইম্প্যাক্ট আছে, কিন্তু সুতরাং সেগুলো আমাদের অনেকটাই কমে যাবে। বর্তমানে নদী পথে ওয়েল ট্যাঙ্কারের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহে সময় লাগে 24 ঘন্টা, পাইপলাইনে সময় লাগবে মাত্র 4 ঘন্টা। পরবর্তীতে ভৈরববাজার, আশুগঞ্জ, বাঘাবাড়ি সহ বিভিন্ন অঞ্চলে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহের পরিকল্পনা রয়েছে বিপিসির। প্রাথমিকভাবে প্রকল্প ব্যয় 2,500 কোটি টাকা ধরা হলেও সময়ের পাশাপাশি ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 3,700 কোটিতে। হাজার শিউলি, এখন চট্টগ্রাম। জাতীয় পরিচয়পত্র সার্ভারের সেবা গ্রহণকারী অর্থ মন্ত্রণালয়ের আইবাস, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য অধিদপ্তর সহ 5 প্রতিষ্ঠানকে তথ্য পাচারের অভিযোগে শোকজ করা হয়েছে। ওই 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতার প্রমাণ মিলেছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন ভবন অডিটোরিয়ামে এনআইডির তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মতবিনিময় শেষে এনআইডির মহাপরিচালক জানান, প্রতিষ্ঠানগুলোর শোকজের জবাবের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। খতিয়ে দেখা হচ্ছে তথ্য পাচারের ঘটনা ইচ্ছাকৃত কিনা। অভিযুক্ত 5 প্রতিষ্ঠান হলো স্বাস্থ্য অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং ইউসিবি ব্যাংকের মুঠোফোনে আর্থিক সেবাদাতা সংস্থা উপায়। এ সময় তথ্য ব্যবহারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র সেবার মহাপরিচালক। যে 5টি প্রতিষ্ঠানে তদন্ত করেছিলাম, আমাদের টিম পাঠিয়েছিলাম এবং আমরা সেখান থেকে কোনো না কোনোভাবে তথ্য লিকের বা ফাঁসের, এটাকে ঠিক ফাঁস বলা যায় না, বাট ওই অর্থ করা যায়, আমরা প্রমাণ পেয়েছিলাম। যেহেতু আপনি জানেন যে আমাদের টিম যেতে পারে, আপনারা ওনাদেরকে দেখার সুযোগ দিবেন, আপনি সাথে থাকবেন, ওনারা এটা চেক করবে, চেক করে দেখে যদি ভালো পাই আপনাদেরকে সাধুবাদ জানিয়ে আসবে। আমরা নিশ্চিন্ত থাকব রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের তথ্যের নিরাপত্তা, জনগণের তথ্যের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর যমুনা রেল সেতুতে শুরু হলো ট্রেন চলাচল। এর মধ্য দিয়ে ইতি ঘটল যমুনা সেতুতে ট্রেন চলাচলের। বেলা 11টা 20 রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস 40 কিলোমিটার গতিতে সেতু পার হয়। পর্যায়ক্রমে বাকি ট্রেনগুলো এই সেতু দিয়ে পারাপার হবে। রেল কর্তৃপক্ষ জানায়, যমুনা রেল সেতুতে 2টি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়ে উভয় দিকের ট্রেন চলাচল করবে। তবে আগামী 18 মার্চ আনুষ্ঠানিক উদ্বোধনের পর 2 লাইনেই শুরু হবে ট্রেন চলাচল। বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি 40 কিলোমিটার গতিতে প্রথমবারের মতো পার হয় নবনির্মিত যমুনা রেল সেতু। পরে ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি পার হয় এই রেল সেতু দিয়ে। জাপান ও বাংলাদেশের যৌথ অর্থায়নে নির্মিত এই রেল সেতুর কাজ শুরু হয় 2020 সালের আগস্টে। প্রায় সহস্রাধিক দেশি বিদেশি প্রকৌশলী আর শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে 4.8 কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণ কাজ শেষ হয় গত বছরের সেপ্টেম্বরে। এরপর 5 জানুয়ারি থেকে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় 40 কিলোমিটার এবং 120 কিলোমিটার গতিতে। যমুনা রেল সেতুতে 2টি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়ে উভয় দিকে ট্রেন চলাচল করবে। তবে আগামী 18 মার্চ আনুষ্ঠানিক উদ্বোধনের পর 2 লাইনে শুরু হবে ট্রেন চলাচল। দীর্ঘ প্রতীক্ষার পর এবং দীর্ঘ পরিশ্রমের পর প্রথম একটা যাত্রীবাহী ট্রেন যাচ্ছে। এর আগে আমরা বিভিন্ন সময় কয়েকটা ট্রায়াল রান করছি, যেখানে মিটার গেজ এবং ব্রড গেজ 2টা ট্রেনেই চলাচল করছে। পুরাতন যে ব্রিজটা আছে এখন, যেটা দিয়ে চলতেছে বহুমুখী ব্রিজ, তো ওইটা আমাদের সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। স্টেশন মাস্টার জানায়, 120 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল সম্ভব হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রথম দিনে কম গতিতে চলেছে ট্রেন। নতুন ব্রিজ দিয়ে ফার্স্ট ট্রেন হচ্ছে 754 সিল্ক সিটি এক্সপ্রেস। ওই পার থেকে এই পারের ডিস্টেন্স আমাদের 10 মিনিটের মধ্যে আমরা স্টেশনে পৌঁছে গেছি। ওই পার থেকে ছাড়ার পর ডবল লাইনটা আমাদের চালু হয়ে গেলে ট্রেন একটা দিয়ে আসবে, আরেকটা দিয়ে যাবে। সেতুটি চালুর পর উভয় প্রান্তের স্টেশনে রেল ক্রসিং এর সময় বাঁচানোর পাশাপাশি ব্যবসা বাণিজ্যেও গতি ফিরবে। যমুনা রেল সেতুতে প্রথমে যাতায়াত করায় খুশি যাত্রীরা। অনুভূতি অসাধারণ,
আমাদের অনেক দিনের লালিত স্বপ্ন যেটা যমুনার ওপর রেল সেতু হবে, আজকে সেটা পূরণ হয়েছে। আমি অজান্তেই ছিলাম যে আজকে উদ্বোধন, তে এত পরিমাণ আমি খুশি হয়েছি আজকে নতুন রেল সেতুতে উঠে। ৯,৭34 কোটি ৭ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি শুরু হলেও পরে ব্যয় বেড়ে দাঁড়ায় ১৬,৭৮০ কোটি ৯৬ লাখ টাকা। বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা হয়তো পত্রিকায় এর মধ্যেই কিছু কিছু তথ্য দেখেছেন, আর এই রিপোর্টের কিছু একটা হাইলাইটেড কিছু অংশ আমরা এর মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা দেখেছেন যে কীভাবে জুলাই আগস্টের সময় আসলে টর্চার করা হয়েছে, খুন করা হয়েছে, ছাত্রীদেরকে যৌন নির্যাতন করা হয়েছে বা ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, আরও নানা ফর্মেটে তাদেরকে চিকিৎসা বঞ্চিত করা হয়েছে। যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদের চিকিৎসা নিতে তাদেরকে বাধা দেওয়া হয়েছে। এবং এই যে অপকর্মগুলো, এখানে আসলে দল হিসাবে কার কী ভূমিকা ছিল, ব্যক্তি হিসাবে কার কী ভূমিকা ছিল, এই বিষয়গুলো এই রিপোর্টে বিশদভাবে এসেছে। আমরা আশা করি আপনারা সেখানে এগুলো দেখতে পাবেন। এই রিপোর্টে প্রায় ১৪০০ মৃত্যুর কথা বলা হয়েছে এই জুলাই আগস্ট প্রোটেস্টে, আরও কয়েক হাজার আহতের কথা বলা হয়েছে। এগুলো সম্পূর্ণভাবে ইউএন তাদের নিজস্ব মেকানিজমের মাধ্যমে তদন্ত করে তারা কিন্তু এটা এই তথ্যগুলো পেয়েছে। এখানে বাংলাদেশ সরকারের কাছ থেকে তারা যে তথ্যগুলো চেয়েছিল, তারা বাংলাদেশ সরকার তাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেছে, এবং তথ্য দিয়ে সরকার যে তাদেরকে সহযোগিতা করেছে এই বিষয়টাও কিন্তু রিপোর্টে উল্লেখ করা আছে। আপনার রিপোর্টের একটা জায়গায় গেলে আপনারা দেখবেন সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি স্বয়ং বলেছেন যে প্রোটেস্টার যারা আছে তাদেরকে হত্যা করতে হবে, এবং তাদের যারা লিডিং লিডার আছে তাদেরকে পাকড়াও করে হত্যা করে তাদের মরদেহকে সরিয়ে ফেলতে হবে বা লুকিয়ে ফেলতে হবে। এটা রিপোর্টের সাক্ষীর ভিত্তিতে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। জুলাই গণহত্যা নিয়ে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে কথা বলছেন ভলকার টুর্ক। সরাসরি যুক্ত হচ্ছে। Will need to be done than criminal trials. What is needed is a comprehensive process of truth-telling, reparation, memorialization and reform as the path to national healing, and my hope is that this report will contribute to that. Thousands of people, including children, have suffered life-altering injuries. Resources will be needed to implement victim-centered reparation programs and provide compensation, long-term medical treatment, rehabilitation care, and livelihood opportunities for victims. It is just as important that Bangladesh institutes profound reforms so that such serious violations will never occur again, and that the repressive laws and institutions underpinning them are dismantled or completely overhauled. When I visited Bangladesh last October, I was deeply moved by my meetings with student leaders, with civil society actors and officials who were working hard to build on the momentum to implement a new vision for Bangladesh, one with human rights and social justice at its core. The recommendations in this report are made in the spirit of contributing to the implementation of such a vision. And my office is available to continue and further expand our cooperation with Bangladesh, including through a strengthened presence in the country. In recent decades, Bangladesh's promise has too often been marred by bitter feuding and patronage and identity politics. Today, this transition offers a chance to step back from cycles of revenge and move towards a new approach that brings the nation together in a spirit of trust building and healing. Advancing accountability and human rights will be fundamental to achieving that transformation and change. Thank you.
Thank you, High Commissioner. We will now take questions. I'd like to invite the Bangladeshi journalists who are online. If you raise your hands, then we can take questions from you. I don't see any raised at this stage. Well, actually, we do. We've got one hand. I'd rather we take 3 questions at a time. Maybe we might. Actually, we'll take the first question online from Jamuna TV. If you could please identify yourself. Then we now actually have a second question from Mehdi Hassan. So if we do those first 2 questions, please. Excellency, thank you. My name is Mahfouz Mishu. I work for Jamuna TV. It's a 24/7 news channel based in Dhaka. My question is to High Commissioner. My question is about the legal process. You know, you have identified the problems, and ex-Prime Minister Sheikh Hasina and her then Home Minister Asaduzzaman Khan Kamal as one of the planner, and they were directed to the law enforcing agency to killing these 1,400 people. So both of them are out of country. So will you be able to help Bangladesh government to bring back them in Bangladesh and face them the judicial process? Thank you. And the next question from Mahedi. Hello, this is Mehdi Hassan Maruf. I am with the Netro News. According to the UN fact-finding report, Nahidi Islam, now an advisor in the interim government, he was abducted and taken to DGFI, the military intelligence, their Ainagar detention center on the 19th July last year. Could you please elaborate on the details of this abduction? Thank you. Thank you. And then we'll take one more online from the Bangladeshi media. Israt from DBC News. Israt from DBC News. Okay, maybe we're having I think he's online. Israt? Okay, we might move on to the next one. I think he might be having some comms problems. So this one is from Kamaruzam. Yes. Kamaruzam, do you hear me? If you could identify the news organisation you work for, please. Yes, I'm Kamruzzaman. I'm working for TRT World, Bangladesh correspondent, Turkish television channel. Actually, you know that Sheikh Hasina, along with other top cabinet members, most of them are now in India, and Bangladesh is conducting the judicial process against the human rights violation and genocide charges, especially during the July student movement. But India, Sheikh Hasina was the #1 ally of India, according to media statement and assessment. And now India is very rigid not to return Sheikh Hasina or other high officials. So do you think that in this situation, without the cooperation of India, the fair judicial process can be conducted by Bangladesh? Thank you. Over to you, High Commissioner. Well, thank you very much. I think when it comes to the first question, it is important, and that really goes to the heart of what the report is talking about. It is about accountability. When serious, grave violations of international human rights law, of abuses of this kind are being committed, as this report documents, it is crucial that indeed accountability is served. It's also a response to the survivors and the victims and the people that my office was able to interview on the ground. We have a domestic system, and that domestic system is in need of reform. And that's what is happening as we speak. And I had a chance when I was in Bangladesh to discuss this both with the interim government but also with the different heads of the reform process
that were being undertaken. And indeed, we need to ensure that there is fair trial standards, there's due process guarantees, and this reform is ongoing and is one that we need to support as much as we can from the international community side as well. There is also the issue of making sure that when people, for example, who have committed serious crimes are outside the country, a universal jurisdiction can work. In those countries where universal jurisdiction for grave violations of international human rights law is possible, then that can also be a part of the accountability process. And then, of course, as I mentioned, the possibility of a referral by Bangladesh to the International Criminal Court, because Bangladesh is a state party to the Rome Statute. Now, this is one thing. The other thing is truth-telling. My report directly contributes to that because it establishes the fact it's done by an independent, we don't have any stakes in the matter. What my team has done on the ground is precisely to establish the facts, to look at what happened, to interview, to look at an enormous amount of material, and to bring forward these facts and the application of the law. And that is in and of itself important because it is part of the truth-telling process. But beyond that, we also need memorialization. We need a deep healing for those who are directly affected, but for the country as a whole. And I just hope that the current reform process of the government, of the interim government, is an important contribution to this, because we hope that this new vision of Bangladesh can be given birth to, and with human rights at the center of it. On the second, there was a particular case mentioned, Nahid Islam. In fact, we have documented this case. If you read the report, we have this case documented as one of the emblematic cases of arbitrary detention, of which, as you know, there were many findings in that regard. And again, we can learn from it, and we have indeed made sure that these cases, the way that they are documented, provide the type of response that everyone expects. Look, as I mentioned before, on the judicial process, it is important again that the judicial process inside the country is reformed, that it guarantees due process, that it guarantees fair trials, and that process goes ahead, because we cannot allow for perpetrators of serious human rights violations to get away with impunity. They need to be held to account, and that's part indeed of the work that is being undertaken. Thank you. Thank you. Now, we'll take a couple of questions in the room to start with. First, AFP. Yeah, thank you. Nina Larson, AFP. So I was wondering if I had a couple of small questions. I was wondering if you could say what your report found in terms of Sheikh Hasina's direct responsibility. If you're calling for international justice in this matter, I know you said it's impossible. It's important that there is the possibility, but do you think it's that it would be good that this does go to universal jurisdiction or to other forms of international? যুক্তরাষ্ট্রের 5 দশকের পুরনো ঘুষ বিরোধী আইন স্থগিত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল বছর বাইডেন প্রশাসনের আমলে এই আইনেই দোষী সাব্যস্ত হন ভারতীয় ধনকূপের গৌতম আদানি ও তার সহযোগীরা। বৈদেশিক দুর্নীতি চর্চা আইন এফসিপিএতে মার্কিন যোগসূত্র থাকা ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে ভিন দেশে ব্যবসায়িক চুক্তির স্বার্থে অর্থ উপঢৌকন প্রদান নিষিদ্ধ। বলা হচ্ছে ট্রাম্প প্রশাসনে গৃহীত অন্যতম বড় পদক্ষেপ এই আইনটি স্থগিত করা। মার্কিন আইনটির আওতায় ভারতের অন্যতম বড় দ্রুত বর্ধনশীল ও বহুমুখী ব্যবসায়ী আদানি গ্রুপের বিরুদ্ধে সৌরবিদ্যুৎ চুক্তির জন্য 25 কোটি ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছিল নিউ ইয়র্কের আদালতে। এর সাথে শেষ করছি এখন দুপুর। সঙ্গে থাকে ধন্যবাদ সবাইকে।